হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমার আকাশ আলো জীবনের ধার হয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে? আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর তথা তৎকালীন মুন্সিগঞ্জ পরগনার গাঁওপাড়া গ্রামের নিবাসী ছিলেন, যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে। স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত। তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন। সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন, পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানব হিতৈষী কাজের জন্য ব্যাপকভাবে সমাদৃত হন। জীবনানন্দের পিতা সত্যানন্দ দাশগুপ্ত সর্বানন্দের দ্বিতীয় পুত্র। সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রাহ্ম সমাজের সম্পাদক এবং ব্রাহ্ম সমাজের মুখপত্র ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। জীবনানন্দের মাতা কুসুম কুমারী দাস ছিলেন গৃহিণী, কিন্তু তিনি কবিতা লিখতেন। তার সুপরিচিত কবিতা আদর্শ ছেলে অর্থাৎ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, আজও শিশু শ্রেণীর পাঠ্য। জীবনানন্দ ছিলেন পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। তার ডাকনাম মিলু। তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অন্নদা শঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন 1953-এ পুরস্কৃত হয়। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের কাছ থেকে সাহিত্যে একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। চাকরি না থাকায় একসময় তিনি চরম আর্থিক দুর্দশায় পড়ে গিয়েছিলেন। জীবন ধারণের জন্য তিনি গৃহশিক্ষক রূপে কাজ করতেন এবং লেখালেখি থেকে যৎসামান্য কিছু রোজগার হতো। সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি চাকরির সন্ধান করছিলেন। 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি দিল্লির রামযশ কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এখানেও তার চাকরির মেয়াদ হয় মাত্র 4 মাস। 1930 খ্রিস্টাব্দের 9 মে তারিখে তিনি লাবণ্য দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ে হয়েছিল ঢাকা শহরে, পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন ব্রাহ্ম সমাজের রামমোহন লাইব্রেরিতে। লাবণ্যগুপ্ত সে সময় ঢাকার ইডেন কলেজে লেখাপড়া করছিলেন। জীবনানন্দ দাশের বিয়েতে কবি বুদ্ধদেব বসু, অজিত কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বিয়ের পর আর তিনি দিল্লিতে ফিরে যাননি। এরপর প্রায় বছর 5 জীবনানন্দ কর্মহীন অবস্থায় ছিলেন। মাঝে কিছুদিন একটি বীমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছেন। ছোট ভাইয়ের কাছ থেকে অর্থ ধার করে ব্যবসা করেছেন, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। এ সময় তার পিতা জীবিত এবং জীবনানন্দের স্ত্রী বরিশালে ছিলেন বলে জীবনানন্দের বেকারত্ব পারিবারিক দুরবস্থার কারণ হয়নি। এরপর অধ্যাপনা করেছেন
বর্তমান বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, যার মধ্যে আছে কলকাতার সিটি কলেজ, খুলনার বাগেরহাট কলেজ, রামযশ কলেজ দিল্লি, ব্রজমোহন কলেজ বরিশাল, খড়গপুর কলেজ, বরিশা কলেজ যেটা কলকাতার অধুনা বিবেকানন্দ কলেজ, এবং হাওড়ার গার্লস কলেজ। তার কর্মজীবন আদৌ মসৃণ ছিল না। চাকরি তথা সুস্থির জীবিকার অভাব তাকে আমৃত্যু কষ্ট দিয়েছে। একটি চাকুরির জন্য হন্যে হয়ে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। স্ত্রী লাবণ্য দাস স্কুলে শিক্ষকতা করে জীবিকার অভাব কিছুটা পুষিয়েছেন। 1954 খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর সময় তিনি হাওড়া গার্লস কলেজে কর্মরত ছিলেন। জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশও করিয়েছিলেন। তবে নিভৃতে গল্প ও উপন্যাস লিখেছিলেন প্রচুর, যার একটিও প্রকাশের ব্যবস্থা নেননি। এছাড়া 60-65টির বেশি খাতায় লিটারেরি নোট লিখেছিলেন, যার অধিকাংশ এখনও প্রকাশিত হয়নি। জীবদ্দশায় অসাধারণ কবি হিসেবে পরিচিত থাকলেও তিনি খ্যাতি অর্জন করে উঠতে পারেননি। এর জন্য তার প্রচার বিমুখতাও দায়ী। তিনি ছিলেন বিবরবাসী মানুষ। তার মৃত্যুর অব্যবহিত পরেই তিনি বাংলা ভাষায় আধুনিক কবিতার পথিকৃতদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনানন্দ দাশের জীবন এবং আধুনিক কবিতার উপর প্রচুর গবেষণালব্ধ গ্রন্থ লিখিত হয়েছে এবং এখনও হচ্ছে। 14 অক্টোবর 1954 খ্রিস্টাব্দে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। ট্রামের ক্যাচারে আটকে তার শরীর দলিত হয়, ভেঙে যায় কণ্ঠ, উরু ও পাঁজরের হাড়। গুরুতরভাবে আহত জীবনানন্দের চিৎকার শুনে ছুটে আসে নিকটস্থ চায়ের দোকানের মালিক এবং অন্যান্যরা তাকে উদ্ধার করে। তাকে ভর্তি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এ সময় ডাক্তার ভূমেন্দ্র গুহ সহ অনেক তরুণ কবি জীবনানন্দের সুচিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কবি সাহিত্যিক সজনীকান্ত দাস এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তার অনুরোধেই পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় কবিকে দেখতে এসেছিলেন এবং আহত কবির সুচিকিৎসার নির্দেশ দিয়েছিলেন, যদিও এতে চিকিৎসার তেমন উন্নতি হয়নি। তবে জীবনানন্দের অবস্থা ক্রমশ জটিল হতে থাকে। শেষ পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন কবি। চিকিৎসক ও সেবিকাদের সকল প্রচেষ্টা বিফল করে 22 অক্টোবর 1954 খ্রিস্টাব্দের রাত্রি 11:35 কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল মান্নান সৈয়দ সহ কেউ কেউ ধারণা করেছেন আত্মহত্যার স্পৃহা ছিল দুর্ঘটনার মূল কারণ। জীবনানন্দ গবেষক ডাক্তার ভূমেন্দ্র গুহ মনে করেন জাগতিক নিঃসহায়তা কবিকে মানসিকভাবে কাবু করেছিল এবং তার জীবন স্পৃহা শূন্য করে দিয়েছিল। মৃত্যুচিন্তা কবির মাথায় দানা বেঁধেছিল। তিনি প্রায়ই ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর কথা ভাবতেন। গত 100 বছরে ট্রাম দুর্ঘটনায় কলকাতায় মৃত্যুর সংখ্যা মাত্র একটি। তিনি আর কেউ নন, কবি জীবনানন্দ দাশ। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে এ সময় 2 হাতে 2 থোকা ডাব নিয়ে ট্রাম লাইন পার করছিলেন কবি। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে 2 হাতে 2 থোকা ডাব নিয়ে গৃহে ফেরার সড়কে ওঠার জন্য ট্রাম লাইন পাড়িয়ে দেওয়া খুব গ্রহণযোগ্য যুক্তি নয়। স্বাগতম জানাই আমাদের আজকের আয়োজন এই মহান কবির জীবনকর্ম নিয়ে ডক্টর আনু মাহমুদ রচিত জীবনানন্দ একটি প্রতিষ্ঠান বইয়ের পাঠে। শুরুতেই ভূমিকা। ভূমিকার অংশটি শুনতে না চাইলে ভিডিও স্ক্রাবার বার অথবা ডেসক্রিপশনে দেওয়া টাইম কোড থেকে স্কিপ করে যেতে পারেন। ভূমিকা। নর নারীর জীবনে প্রেম নানা দিক থেকে রহস্যময়তা ও দুর্বোধ্য জটিলতার প্রতীকরূপেই যেন আমাদের সামনে এসে দাঁড়ায়। প্রেমের আসা যাওয়ার ঠিকানা নিশানা কখনো বোধহয় স্বচ্ছতার পথ ধরে চলে না। এর প্রভাব প্রতাপ জটিলতা জীবনকে নানাভাবে স্পর্শ করে চলে। অসহায় পুরুষ বা নারীকে দেখে নিতে হয় প্রেমের নানা মাত্রিক রূপ, কখনো সর্বগ্রাসী, কখনো বিষম স্রোতে ভাসমান, আবার কখনো কক্ষচ্যুত নিয়ন্ত্রণহীন উল্কার মতো স্বেচ্ছাচারী। তীব্র উত্তাপ ছড়ানো যার বৈশিষ্ট্য। আনন্দ বেদনার বৈপরীত্য প্রেমের বারংবার বৈশিষ্ট্য। প্রেম দেশকাল নিরপেক্ষ সার্বজনীন চরিত্রের হওয়া সত্ত্বেও ব্যক্তিদের এর চৈতন্য দখল করা রূপের মধ্যে দেখা যায় যথেষ্ট ভিন্নতা। এমন একটি বিষয় কবি বা শিল্প চৈতন্যকে গভীরভাবে স্পর্শ করবে, উদ্দীপ্ত করবে, এটাই স্বাভাবিক। সেখানে শিল্প সৃষ্টিরও বাদ থাকে না। প্রেমের বহু বিচিত্র রূপচরিত্র সেখানে প্রকাশ পায়।
প্রেমের মূল ভিত্তি অর্থাৎ শরীরী দিকটা এই সময় স্থূল বিবেচনা করে দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে। এক অপার্থিব দেহাত্মের রোমান্টিকতায় মুড়ে প্রেমের মহিমা প্রচারে আর যাই হোক বাস্তবতার প্রকাশ ছিল না। সত্যকে অবাস্তব স্থূলতার অভিযোগে অস্বীকার করতে গিয়ে নানা রঙা আচরণ জড়াতে হয়েছে। অবশ্য সৌন্দর্যের সঙ্গে প্রেমের সম্পর্ক কিছুটা পরোক্ষ হলেও অস্বীকারের উপায় নেই। সুদূর অতীতে নারী পণ্যশুল্ক না হয়েও প্রাকৃত সজ্জায় নিজেকে আকর্ষণীয় করে তুলতে চেয়েছে, যা নারী প্রকৃতির সহজাত বলে মনে করা হয়। কিন্তু এর কতটা সহজাত, কতটা পরিবেশগত এবং প্রয়োজন নির্ভর তা নিয়ে তর্ক চলতে পারে। কবি জীবনানন্দ দাশের জীবনে ও কবিতায় প্রেমের অভিব্যক্তি অনেকের থেকে যেন আলাদা। স্বল্প বাঁক ও মৃদুভাষী অন্তর্মুখিতা সত্ত্বেও তার প্রেম কবিতায় যেমন তির্যক নেপথ্য কাহিনীর প্রকাশ ঘটায়, তেমনি সেই প্রেমের অভিব্যক্তি হয়ে ওঠে খরতার এবং কড়া রঙের। প্রেমের জাদু আর ছলাকলা নিয়ে কত বিচিত্র প্রকাশই না ঘটেছে সাহিত্যে। তার কিছু ক্লাসিক হয়ে আছে ব্যক্তি থেকে ব্যক্তি বহির্ভূত মাত্রায় পৌঁছে। পলাতক ভালোবাসার প্রতি বিরাগ হয়তো মানুষ মাত্রেরই, তবু এর প্রকাশ চরিত্রের দিক থেকে ব্যক্তিভেদে ভিন্নতর। কবির বেলাতেও ওই ব্যক্তিক প্রেম কখনো বিশিষ্ট ব্যঞ্জনায় প্রকাশ ঘটে, যা পাঠকের জন্য হয়ে ওঠে আকর্ষণীয়। জীবনানন্দ দাশের কবিতার প্রেমে অভিব্যক্তির চরিত্রের বিচারে কবির অভিজ্ঞতার বিষাদবিদ্ধ আত্মপ্রকাশ রূপে বিশিষ্ট হয়ে উঠেছে। এর আত্মজৈবনিক চরিত্র বুঝে নিতে এতটুকু কষ্ট হয় না। গভীর বেদনার প্রতিক্রিয়া নিয়ে এক অন্তগূঢ় প্রেমের প্রকাশ ধূসর পাণ্ডুলিপির পাতাগুলোকে ধূসর করে তুলেছে ঠিকই, যে কথা সমালোচক মাত্রই বলে থাকেন। কিন্তু সে আপাত ধূসরতার আড়ালে বয়ে চলেছে এক বিস্ফোরক প্রেমানুভূতির খরস্রোতা প্রাণময়তা ও তীব্রতায় যার তুলনা মেলা ভার। আবার সেই প্রেমই কবিতা থেকে কবিতায় ভিন্নতর মাত্রায় স্পর্শ করেছে। ধূসর পাণ্ডুলিপিতে প্রেমের খর তীব্র অভিজ্ঞতার পর মোমের আলোর মতো স্নিগ্ধ আভার প্রেম ও প্রেমের গভীরতা অবিশ্বাস্য মনে হয়। জীবনের বাসনার সফেন সমুদ্রে দুদণ্ড শান্তি পাওয়াই বা কজনের ভাগ্যে জোটে? হোক বাস্তবে সে শান্তি অস্থায়ী। সে শান্তি দেয়নি তখন স্বপ্নের নারী রূপে অন্ধকারে জেগে থাকে। সেই প্রেম হৃদয়ে কোনো ঈর্ষা, জ্বালা, যন্ত্রণা বা তিক্ততার জন্ম দেয় না। এ প্রেম ক্লান্ত প্রাণকে বাস্তবিকই শান্তির চাদরে মুড়ে দেয়। এমন নারী কবি জীবনানন্দের হৃদয়ের আকাশে কল্পনার হাঁস হয়ে উঠতে থাকে। জ্যোৎস্নায় উড়ন্ত সে হাঁস তার জন্য স্বপ্ন হয়ে থাকে, আর দুজনে মিলে হয় সেই স্বপ্নের সার্থকতা। সাধারণ পাঠক মূলত বনলতা সেনকে নিয়ে রোমান্টিক আবেগে তাড়িত, কদাচিৎ অন্য কোনো নায়িকাকে নিয়ে। বনলতার ঘোর কাটানো কেউ হয়তো তাকে চিহ্নিত করে নেন নির্জনতার কবিরূপে, কেউ রূপসী বাংলার কবি, কেউ বা প্রতীকী ও সুররিয়েলিস্ট হিসেবে। প্রসঙ্গত তার ইতিহাস চেতনা, সমাজ চেতনার কথাও আসে, যেমন এসেছিল কবির জীবদ্দশায়। জীবনানন্দ দাশের নিজস্ব বিচারে তার কবিতা সম্পর্কে এই ধরনের কথাবার্তা ও আখ্যা ব্যাখ্যা আংশিক সত্য। কথাটা সম্ভবত অভিমানের সঙ্গত কারণ ছিল সমকালের অনেকাংশে অবহেলিত এই শক্তিমান কবির। তবুও একথা ভোলার নয় যে তার কবিতায় কবিতাভেদে ভিন্ন ভিন্ন কাব্যসত্যের প্রকাশ ঘটেছে। ধূসর পাণ্ডুলিপির কবিতায় পরিস্ফুট প্রেমের সংরুক্ত আরতি আর প্রকৃতির রূপ চিত্রায়নের চরিত্র বনলতা সেনে ভিন্ন। আবার মহাপৃথিবী বা সাতটি তারার তিমিরে তা প্রায় অনুপস্থিতিই নয়। কবিতার মুখ্য বক্তব্য ও বাক্যরীতি দুটিই ভিন্ন। ইতিহাস ও সময় চেতনা রোমান্টিকতাকে নিঃশেষে আত্মস্থ করে ভিন্ন এক কাব্যবোধের জন্ম দিয়েছেন সেখানে, এবং তা যথেষ্ট বস্তুসত্য নির্ভর এবং অরোমান্টিক। সাতটি তারার তিমির থেকে বেলা অবেলা কালবেলায় তার কবিতার বাঁক ফেরা বা চরিত্র বদল ভিন্নতর জীবনবোধ ও সমাজচেতনার প্রকাশ ঘটিয়েছে। বিজ্ঞান ও নানা শ্রেষ্ঠ চেতনার ভেতর দিয়ে মহৎ কবিতা জন্ম নেয়। জীবনানন্দ এমন ধারণা বা উপলব্ধি তাকে সমাজচেতনার চত্বরে পৌঁছাতে সাহায্য করে বলে মনে হয়। স্বপ্নচারিতা ও পরাবাস্তবতার আলো আধারি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সমাজ বাস্তবতার নির্মমতাও নিশ্চয় যথেষ্ট কাঠখড় যোগান দিয়ে থাকবে। সেই বাস্তবতার প্রেক্ষাপট ছিল একই সঙ্গে বৈশ্বিক ও দৈশিক।
জীবনানন্দ দাশের কবিতায় উল্লিখিত বাঁক ফেরার বিষয়গত ও প্রকারণগত প্রকাশ প্রধানত সাতটি তারার তিমির থেকেই সবিশেষ হয়ে উঠেছে। এখানে নৈতিক উচ্চারণ প্রখর, তবু শাব্দিক ব্যবহারে আবেগহীন, নিরস, কখনো আটপৌর হয়েও অর্থের বিভাগ গভীর। মাঝে মধ্যে দুরূহ অস্পষ্টতা ও রহস্যময়তা নিয়েও প্রতীক উপমা চিত্রকল্পের চরিত্র বদল স্পষ্ট। রোমান্টিকতার অন্তর্ধান এক তাৎপর্যপূর্ণ ঘটনা। শীতার্ত মৃত নক্ষত্র বা হিমঝরা বিষণ্ণ আকাশের বদলে রূপালী আগুন ভরা নক্ষত্রের উষ্ণতা পরিবর্তনের দিক নির্দেশ করে। প্রাকৃতিক স্বচ্ছতা থেকে নাগরিক অস্বচ্ছতার দূষিত পরিবেশের প্রতিক্রিয়ায় রয়েছে পরিবর্তনের সূত্র। চৈতন্যের এই অবস্থার মধ্য দিয়ে জীবনানন্দ দাশের কবিতার মধ্য পর্ব থেকে সূচিত রূপান্তর, যা শেষ পর্বে এসে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়ে ওঠে। এই রূপান্তরের বিষয় ও প্রকরণ উভয় দিক থেকেই তরল, আবেগময়। রোমান্টিকতা যেমন বিদায় নেয়, তেমনি ক্রমশ চলে যেতে থাকে শিশিরের শব্দমাখা নরম গোধূলি, ধূসর কুয়াশার আবছা, বিষণ্ণতা, শীত রাত ও রাতের অন্ধকার। তার অতিপ্রিয় সমুদ্রের নীল মরুভূমির আভাস আনে। রোদের উজ্জ্বলতায় বিভিন্নতর অর্থে অন্তত তিমির জেগে থাকে। তারার তিমির তো সর্বত্র, আর সেই আবহে রমণীয় তিমির পিপাসী হয়ে ওঠে। নাগরিক ধুলো ধোয়া সত্ত্বেও চিনে বাদামের বিশুষ্ক বাতাস অতিশয় স্মার্ট ভঙ্গিতে বয়ে যায়। মোমের আলোর স্নিগ্ধতা আর সামনে আসে না। রাজপথে মৃতের দেহ অপর সব দেহকে জড়িয়ে ধরে আতঙ্কে হিম। সামাজিক গুরু বাস্তবতার টানে নারী ও প্রেম যথারীতি পণ্যে পরিণত। কবি বুঝে নেন তার পরিচিত প্রিয় ছবিগুলো সব পাল্টে যাচ্ছে সময় ও ইতিহাসের ষড়যন্ত্রে। শব্দগুলোও তাই। এ তাবৎ ধরে রাখা বোধের পরিবর্তন তাই অনিবার্য হয়ে পড়ে। প্রচলিত সমাজ সত্যের চরিত্র বদলও যেন অপরিহার্য হয়ে ওঠে। দুই বিপরীতের বিরোধ তৃতীয় ভিন্ন এক চেতনার জন্ম দেয়। জৈব প্রয়োজন ও অন্ধ প্রকৃতির তাড়না জীবনের যান্ত্রিক, কৃত্রিম ও জটিল কুণ্ডলী রূপে প্রতিফলিত হয়। এর চরিত্র উন্মোচন জরুরি হয়ে দাঁড়ায়। আনু মাহমুদ, ফেব্রুয়ারি 2012। কীর্তনখোলা নদীর তীরে বরিশাল শহর। খাল, বিল, নদীনালা, বন বনানী ঘেরা প্রাকৃতিক শোভামণ্ডিত জেলা শহরটির সঙ্গে দূর দূরান্তের গ্রামগুলির যোগাযোগ আঁকাবাঁকা পায়ে চলার পথ দিয়ে গাঁথা। লাল কাকর বিছানো কোনো পথ স্টিমার ঘাট থেকে বেরিয়ে নদীর পাড় ঘেঁষে এগিয়ে গেছে। দুধারে উন্নত শির ঝাউয়ের সারি, শ্মশান ভূমি আর লাশ কাটা ঘর পেরিয়ে কোনোটি গেছে নাতি দূরের রাবার বনে, কোনোটি পোড়ো মন্দিরে, আর পরিত্যক্ত ভাঙা অট্টালিকার পাশ দিয়ে অন্য কোথাও বিস্তীর্ণ শস্যক্ষেতের পারে। গাঁ, গৃহস্থবাড়ি, গাছপালা, শস্য ফসল ঘেরা মনোহর পটে লেখা মফস্বল শহরে 17 ফেব্রুয়ারি 1899, 6 ফাল্গুন 1305 বঙ্গাব্দে শুক্রবারে জন্মগ্রহণ করেছিলেন জীবনানন্দ দাশ। তার পূর্বপুরুষ ঢাকা জেলার বিক্রমপুর পরগনার মুন্সি পরিবার হিসেবে পরিচিত। আদি নিবাস পদ্মা তীরবর্তী গাঁওপাড়া গ্রামে। তাদের জমিদারি ছিল, কিন্তু বৃদ্ধ কর্তাদিগের অসাবধানতায় সেই জমিদারি বিলুপ্ত হয়। দস্যু এবং কীর্তিনাশার অত্যাচারেও অবস্থান্তর ঘটে। পদ্মাগর্ভে সে গ্রামের অস্তিত্ব দীর্ঘকাল আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। জীবনানন্দের প্রপিতামহ বলরাম দাশগুপ্ত কিছুদিন নেমকের দারোগা ছিলেন। তার 3 পুত্রের মধ্যে জীবনানন্দের পিতামহ সর্বানন্দ সর্বকনিষ্ঠ। তারিণীচরণ ও ভোলানাথ যথাক্রমে জ্যেষ্ঠ ও মধ্যম। সর্বানন্দ বরিশাল জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কালেক্টরি দপ্তরে কাজের সূত্রে গাওয়াপাড়া থেকে বরিশালে অস্থায়ীভাবে এক ভাড়া বাড়িতে বাস করতে শুরু করেন। নিজের গ্রামে তারিণীচরণ সেনের কন্যা প্রসন্ন কুমারীর সঙ্গে তার বিবাহ হয়। কলকাতার রামমোহন রায় কর্তৃক ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পর বঙ্গদেশের বিভিন্ন জেলায় এক একটি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ দেখা যায়। পূর্ববঙ্গের ঢাকায় সর্বপ্রথম পূর্ব বাংলার ব্রাহ্ম সমাজ স্থাপিত হলে ছাত্র সমাজের উপর তার বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। 1860 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ঢাকা নর্মাল স্কুলের পাঠ শেষ করে 5 জন ছাত্র নানা কাজের সূত্রে মিলিত হয়েছিলেন। তাদের চেষ্টাতেই 1861 খ্রিস্টাব্দের 23 জুন রবিবার বরিশালে সমবেত ব্রাহ্ম উপাসনা প্রবর্তিত হয়। সেই সময় বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন রামতনু লাহিড়ী। তার ছাত্র
লাখুটিয়ার সুপ্রসিদ্ধ জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরীও ব্রাহ্ম সমাজের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। তিনি তার গৃহের একটি কক্ষ ব্রাহ্ম উপাসনার জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন। এই ঘটনায় হিন্দু সমাজে ভয়ানক বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে দুর্গামোহন দাস বরিশালে এসে ব্রাহ্ম সমাজের কাজে নিজেকে নিযুক্ত করলে পুনরায় যুব সমাজের মধ্যে ব্রাহ্ম সমাজের কর্মকাণ্ডর আগ্রহ বেড়ে ওঠে। তার সেই কাজে যে 3 জন যুবক সহায়তা করেছিলেন তারা হলেন আনন্দচন্দ্র খাস্তগীর, গিরিশচন্দ্র মজুমদার এবং সর্বানন্দ দাস। বরিশালের ব্রাহ্ম সমাজের অগ্রগতির ইতিহাসে এদের নাম চিরস্মরণীয় হয়ে আছে। দুর্গামোহন সভাপতি, আচার্য হলেন গিরিশচন্দ্র এবং সম্পাদক পদে ব্রেত হলেন সর্বানন্দ। কার্যকরী সমিতিতে যুক্ত হলেন রাখালচন্দ্র রায়, বিদ্যাধর রায়, ললিতমোহন সেন, চণ্ডীচরণ সেন ও জেলা স্কুলের প্রধান শিক্ষক জগৎবন্ধু লাহা। বরিশালে এই সমাজের বৈপ্লবিক ও নির্ভীক কার্যকলাপ সমগ্র দেশের বিস্ময় ও শ্রদ্ধার আকর্ষণ করেছিল। হরিহরণ ও দুর্গামোহন তার 2 পুত্রের জন্মের পর হিন্দু বঙ্গজ সন্তান সর্বানন্দ ব্রাহ্মধর্ম দীক্ষিত হয়ে স্থায়ীভাবে বরিশালেই বাস করতে থাকেন। তিনিই প্রথমে প্রয়োজনীয় বোধে দাশগুপ্তর স্থলে বৈদ্যত্বের চিহ্নস্বরূপ গুপ্ত বর্জন করে শুধুই দাস লিখতে শুরু করেন। ব্রাহ্মধর্ম গ্রহণের পর তার দ্বিতীয় পুত্র দুর্গামোহনের নাম রাখা হয় সত্যানন্দ দাস। এরপর থেকেই তাদের পরিবারের পরবর্তী সকল পুত্র সন্তানের নামের সঙ্গে আনন্দ যুক্ত করার প্রথা চালু হয়। স্ত্রী পুত্রসহ নিজে ব্রাহ্মধর্ম গ্রহণ করেও প্রথম পুত্র হরিচরণকে গ্রামের হিন্দু আত্মীয় স্বজনদের সান্ত্বনার জন্য তাদের সমাজের মধ্যেই যুক্ত রেখেছিলেন। হিন্দু আত্মীয়রা বিত্তশালী ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা সরল আন্তরিকতার টান ছিল। তাছাড়া ব্যবহারিক জীবনে যে কোনো রকম কাজ করবার শিক্ষা হরিচরণ তার পিতার মতো হিন্দু সমাজের আত্মীয়বৃত্ত থেকেই অর্জন করেছিল। বরিশালের জনসমাজে সর্বানন্দের বিপুল খ্যাতি ছিল। সেবা ও সামাজিক কাজ ছাড়াও স্থানীয় ছোট আদালতের প্রধান করণিক পদে তিনি যথেষ্ট সুনামের অধিকারী ছিলেন। নিজের বাসস্থান সংলগ্ন গৃহে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, যেটি স্থানীয় স্ত্রী শিক্ষার প্রসার পরিকল্পনায় দ্বিতীয় উদ্যোগ হিসেবে সমাদৃত হয়েছিল। পরে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি সাহায্য পেয়ে মধ্য ইংরেজি বিদ্যালয়ে পরিণত হয়েছিল। কর্মযোগী সর্বানন্দ বরিশালের মিউনিসিপ্যাল ইলেকশনে অজাতশত্রু অশ্বিনী কুমার দত্তকে পরাজিত করে কমিশনার পদে নির্বাচিত হয়েছিলেন। সাধুতা ও সত্যের প্রতি জ্বলন্ত অনুরাগ, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার জীবনের প্রজ্বলিত বহ্নি প্রকাশ বাইরের মানুষের কাছে যেমন একটা সহায় হিসেবে দেখা দিত, তেমন তার সমগ্র প্রজ্বলন জীবনই নিশিদিন পরিবারের ভিতর জাগ্রত শিক্ষার কাজ করত। তার জনপ্রিয়তা এত বিস্তৃত ছিল যে মাত্র 47 বছর বয়সে বিসূচিকা রোগে আকস্মাৎ প্রয়াত হলে বরিশাল নগরীর শোক সন্তপ্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ এক মহা শোকযাত্রার আয়োজন করেছিলেন। সর্বানন্দ তার জ্যেষ্ঠ পুত্র হরিচরণকে প্রথমে জেলা স্কুলে ভর্তি করেছিলেন। প্রথমবার প্রবেশিকা পরীক্ষা না দিতে পারায় কলকাতা প্রবাসী হন এবং সদ্য প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজে পরিচালিত সিটি স্কুল থেকে পাশ করেন। পরে হরিচরণ ও সত্যানন্দ উভয়ে সিটি কলেজে পড়েন। সে সময় হরিচরণ থাকতেন একটি মেসে, সত্যানন্দ থাকতেন ভবানীপুরে স্বনামখ্যাত দুর্গামোহন দাস ও ভুবনমোহন দাসের বাড়িতে। মাঝে মাঝে দাদার মেসে 2-4 দিন কাটিয়ে যেতেন। কলকাতায় ছাত্রাবস্থায় আকস্মাৎ একদিন ডাকযোগে পিতার মৃত্যু সংবাদ পেয়ে তারা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। পিতার শ্রাদ্ধবাসরে অংশগ্রহণের জন্য তারা বরিশালে যান। ফিরে এসেই পরীক্ষায় বসতে হয় তাদের, কিন্তু পারিবারিক সংকট ও সময় অভাবের কারণে উভয়েই পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি। দাস পরিবারের বন্ধু পণ্ডিত শিবনাথ শাস্ত্রী এক অপরাহ্নে সদ্য পিতৃহারা বিপন্ন নাবালক 2 ভাইকে সান্ত্বনা জানাতে হরিচরণের মেসে গিয়েছিলেন। তাদের পারিবারিক অবস্থা তখনও সচ্ছল ছিল না। ব্রাহ্ম সমাজে পিতৃবন্ধু যারা এই বিপর্যয়ে নানাভাবে সাহায্য করতে এগিয়ে আসেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তাদের মধ্যে অন্যতম। পিতার মহাপ্রয়াণের সঙ্গে সঙ্গেই যৌবন আরম্ভেই তাদের উভয়েরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্জনের আশা ভরসা ফুরিয়ে গেল। সরকারি নিয়ম ছিল কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে সন্তান বা আত্মীয়কে কাজে নিযুক্ত করে সংসার প্রতিপালনে সাহায্য করা, কিন্তু সর্বানন্দের 2 পুত্র কোনোদিন সেরকম সাহায্য পাননি। অল্প বয়সেই সাংসারিক প্রয়োজনে 2 ভাইকে চাকরি নিতে হয়। হরিচরণ যোগ দেন ডাক বিভাগের কাজে
সত্যানন্দ শিক্ষকতায় নিযুক্ত হন হবিগঞ্জে। কিছুদিন পর সত্যানন্দ তাদের সংসারে শুভানুধ্যায়ী দুর্গামোহন দাসের অনুরোধে বরিশাল জেনারেল পোস্ট অফিসে অ্যাকাউন্টেন্ট জেনারেলের দপ্তরে কাজে যোগ দেন। কিন্তু সে কাজে ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা বুঝতে পেরেও 2-4 দিন পর সুচিন্তিতভাবে এবং আন্তরিক প্রেরণায় শিক্ষকতার আকর্ষণে বিএ পাশ করে বরিশাল ব্রজমোহন ইনস্টিটিউশনে যোগদান করেন। সত্যপ্রেম পবিত্রতার আদর্শে বিদ্যালয়টি 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। পরে হরিচরণও তার পূর্ববর্তী কাজ ছেড়ে দিয়ে একই বিদ্যালয়ের শিক্ষকতার কাজে যুক্ত হয়েছিলেন। সেই সময় সংসার নির্বাহের প্রয়োজনে 2 ভাইকে নিয়মিত গৃহশিক্ষকতা করতে হতো। সর্বানন্দের 7 পুত্র ও 4 কন্যার প্রায় প্রত্যেকেই নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। তবে প্রথম 2 পুত্র ও কনিষ্ঠা কন্যা ছাড়া আর কেউই শিক্ষকতাকে বৃত্তি হিসেবে গ্রহণ করেননি। তৃতীয় যোগানন্দ কাজ করতেন আবগারি বিভাগে। বাড়ির ছেলেমেয়েরা তাকে সুন্দর কাকু নামে সম্বোধন করত। চতুর্থ প্রেমানন্দ সিভিল সার্জন, পুরীতে তার কর্মস্থল, রায়বাহাদুর খেতাব পেয়েছিলেন। পঞ্চম অতুলানন্দ বন বিভাগের ডেপুটি কনজারভেটর, ধীবরগড়ে থাকতেন। ভালো শিকারী ছিলেন। বরিশালের বাড়ির দেওয়ালে তার শিকার করা হরিণের শিং, বনমহিষের শিং, বাঘের মাথা টাঙানো থাকত। ষষ্ঠ ব্রহ্মানন্দ, ডাকনাম ডগা, আসামের চা বাগানে চায়ের বীজের জঙ্গলের কাঠের ব্যবসায় লিপ্ত ছিলেন। কলকাতার জলযোগ খাবার দোকানের প্রতিষ্ঠাতা। ভাইপো ভাইজি অন্তপ্রাণ ছিলেন, তাদেরকে খুবই ভালোবাসতেন। তাদের শৃঙ্খল পরায়ণ করে গড়ে তোলার জন্য খুব কড়া শাসনের মধ্যে রাখতেন। এই শাসন প্রক্রিয়া বয়সে যারা বড় তাদের মধ্যে কখনো কখনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত। যদিও তার বহিঃপ্রকৃতি কঠোরতার বিষয়ে তিনি নিজেই মুগ্ধ ছিলেন। তিনি বেশি বয়সে বিবাহ করেছিলেন। সপ্তম জ্ঞানানন্দ স্থানীয় ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন অকৃতদার। প্রথমা কন্যা প্রিয়ম্বদার বিবাহ হয় পাঞ্জাব প্রবাসী ব্রজেন্দ্রনাথ সেনের সঙ্গে। দ্বিতীয়া প্রেমাদা বিবাহের পর সর্বানন্দ ভবনের সংলগ্ন একটি গৃহে বাস করতেন। তার স্বামী ব্রাহ্ম সমাজের প্রখ্যাত প্রচারক মনমোহন চক্রবর্তী। কোটালীপাড়ার বালিয়াডাঙ্গা গ্রামে প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশের সন্তান মনমোহন 1885 খ্রিস্টাব্দে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। 1894 খ্রিস্টাব্দের 25 মে তারিখে প্রায় 31 বছর বয়সে প্রেমদার সাথে তার বিবাহ হয়েছিল। তৃতীয়া বিনোদা মাত্র 22 বছর বয়সে মারা যায়। কনিষ্ঠা স্নেহলতা বিবাহ করেননি। আইএ পাস, সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যগ্রন্থ রন্ধন শিক্ষার রচয়িত্রী। আজন্ম ব্রহ্মচারিণী, স্বল্পভাষী, সদা প্রসন্ন, শান্ত, স্নেহময়ী। বরিশালের সকলের কাছে তার পরিচয় ছিল বড় দিদিমণি। তার চেষ্টায় সদর বালিকা বিদ্যালয় হাই স্কুলে উন্নীত হয়। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরের ফলে স্নেহলতা সেই বিদ্যালয় ত্যাগ করেন। পরে তাদের বাসস্থানের মধ্যেই রবি বাসরীয় নীতি বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান গড়েন। স্নেহলতা কেন আজীবন অনড়া ছিলেন সে বিষয়ে শোনা গল্প এইরকম। শ্রী মনমোহন চক্রবর্তী দাস পরিবারের ঘনিষ্ঠতার সুবাদে স্নেহলতার সাথেও ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং তাকে বিয়ে করতে চান। স্নেহলতার প্রাথমিকভাবে যে আপত্তি ছিল তা নয়, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় এইখানে যে মনমোহন ব্রাহ্মণ এবং স্নেহলতা ব্রাহ্ম। সমস্যা সমাধানের উদ্দেশ্যে মনমোহন তার কণ্ঠস্থ উপবীজ ছিঁড়ে ফেলে জানান এখন থেকে তিনি আর ব্রাহ্মণ নন। আর স্নেহলতা বলেন যে তিনি একজন মাত্র মহিলাকে অর্জন করার জন্য ধর্মত্যাগ করতে পারেন এত সহজে। তিনি তাকে বিবাহ করতে পারেন না। বিবাহ ব্যাপারটা এত সামান্য জিনিস নয়। ফলত স্নেহলতা আজীবন কুমারী থেকে গেলেন এবং মনমোহন সর্বানন্দের দ্বিতীয় কন্যা প্রেমদাকে বিবাহ করে দাস পরিবারের ঘনিষ্ঠ হয়ে থাকলেন। বরিশালে যে গৃহে সর্বানন্দ বাস করতেন সেটি অশ্বিনী কুমার দত্তের বাড়ির উল্টো দিকে। প্রশস্ত 8 চালা ঘর ছিল। সর্বানন্দ সেই বাড়িতে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই বাড়িতেই জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন। পরে সেই বাড়ি সর্বানন্দের পুত্ররা ছেড়ে দিতে বাধ্য হন। এরপর একটি ভাড়া বাড়িতে কিছুদিন থেকে সর্বানন্দের বন্ধু জগৎচন্দ্র দাসের পত্নী মুক্তকেশী গুপ্তার বসত বাড়ির এক অংশে অনুমতিসূত্রে হরিচরণ ও তার ভাইয়েরা গৃহ নির্মাণ করেন। মালিকানা বদল হওয়ায় সেই বাসস্থান নিয়েও অসুবিধা দেখা দেয়। এরপর সম্পূর্ণ নিজেদের মালিকানাধীন ভূসম্পত্তির জন্য হরিচরণ মনে মনে ব্যাকুল হতে থাকেন। প্রধানত তারই একাগ্র অন্বেষণ ও উৎসাহে বগুড়াপাড়ায় হরিচরণ মায়ের নামে জমি কেনেন।
অন্য ভাইদের যথাসাধ্য সহায়তায় 1907 খ্রিস্টাব্দে একটি গৃহ নির্মাণ করেন। জমিটি তিনি কিনেছিলেন রাজকুমার ঘোষের কাছ থেকে। তারই চিন্তাভাবনার ফল হিসেবে নতুন বাসভবনটি নির্মিত হলে যোগানন্দ সেটির নাম দেন সর্বানন্দ ভবন, যেটি তার জীবনের একটি সর্বশ্রেষ্ঠ কাজ। অসচ্ছল অথচ বৃহদায়তন সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে হরিচরণ দিনরাত গৃহশিক্ষকতার কাজ করতেন। নিজে কয়েকবার এফএ পরীক্ষা দেওয়ার চেষ্টা করেও কোনোভাবেই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। অবশ্য গণিতশাস্ত্রে উত্তরোত্তর ব্যুৎপত্তি লাভের জন্য তিনি নিরন্তর অধ্যয়ন করেছেন। ব্রজমোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাখাল চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগোৎপদভাবে পাটিগণিতের একটি বই লিখেছিলেন, সেটি বিশেষ জনপ্রিয় হয়েছিল। এছাড়াও কয়েকটি গণিতের পুস্তিকা তিনি রচনা করেছিলেন। কলেজে প্রবিষ্ট হয়ে বিক্রমপুর স্বর্ণগ্রামের শারদাচরণ সেনের কন্যা সুশীলা বালার সঙ্গে তার বিবাহ হয়। মৃত্যুর পূর্বে সর্বানন্দ তার জ্যেষ্ঠ পুত্রবধূকে ডেকে এনে বলেছিলেন, দেখিও ইহারা 7 ভাই যেন একত্র থাকে। এরপর হরিচরণ স্বস্তিক ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। জীবনের শেষ কয়েক বছর তিনি ব্রাহ্ম সমাজের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বাবার মতো তারই ইচ্ছা ছিল চাকরি থেকে অবসর গ্রহণ করে ব্রাহ্ম সমাজের সেবায় নিজেকে নিযুক্ত করবেন। যদিও সে স্বাদ পূর্ণ হয়নি, শেষ জীবনে শিক্ষকতা থেকে অবসর নিতে হবে এই ভাবনা শান্ত মনে গ্রহণ করতে পারেননি। কালা জ্বরে আক্রান্ত হয়ে 58 বছর বয়সে তার প্রয়াণ হয়। ছাত্রদের সঙ্গে তার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। তার মতো সরলচিত্ত, সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, কর্তব্যনিষ্ঠ সাধু আত্মা শিক্ষকের প্রয়াণে বরিশাল শিক্ষাজগতে গভীর শোক নেমে এসেছিল। সত্যানন্দের শিক্ষক জীবন সফল হয়েছিল নিষ্ঠা ও আদর্শবোধের অনুপ্রেরণায়। তাকে কেন্দ্র করে বিএম স্কুলের উচ্চ শ্রেণীর শিক্ষকদের এক উন্মেষধর্মী সংঘ গড়ে উঠেছিল। সেখানে সাহিত্যিক, শৈক্ষিক, নৈতিক, রাষ্ট্রীয় আলোচনায় বিকালবেলা ও রাত্রিগুলো যেন কেমন একটি স্বাধিকার ফিরে পেত। ব্রজমোহন ইনস্টিটিউশনে সহকারী প্রধান শিক্ষক পদে তিনি দীর্ঘকাল কাজ করেছেন। 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় বরিশাল ব্রজমোহন ইনস্টিটিউশনকে অশ্বিনী কুমার দত্ত জাতীয় বিদ্যালয়ে পরিণত করায়। অধিকাংশ শিক্ষানুরাগী মানুষ বিক্ষুব্ধ হন। এর ফলে একই দিনে 1328 বঙ্গাব্দের 2রা বৈশাখ সকালে বরিশালের বিটিয়া মহল্লার পুরাতন সেটেলমেন্ট অফিসের দালানে 10 জন বিশিষ্ট উকিল, জমিদার, অধ্যাপকদের পৃষ্ঠপোষকতায় মডেল স্কুল নামে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ব্রজমোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জগদীশ মুখোপাধ্যায় ছাড়া তৎপরবর্তী 10 জন কৃতবিদ্য অভিজ্ঞ ও প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের শিক্ষার ভার গ্রহণ করেন। সত্যানন্দ নবগঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। শিক্ষকতা ছাড়াও সমাজসেবামূলক যে কোনো কাজেই তিনি সারা জীবন আকৃষ্ট হয়েছেন। বরিশাল ছাত্র সেবাদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মুখপত্র স্বদেশী পাক্ষিক পত্রিকার সম্পাদনা করেছেন। একসময় মনোরঞ্জন গুহ ঠাকুরতার সঙ্গে সহযোগী সাপ্তাহিক পত্রিকার প্রকাশ করেন। 1307 বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে তার সম্পাদনায় 7 বছর ধরে ধর্মনীতি, শিক্ষা ও সমাজতত্ত্ব বিষয়ক মাসিক ব্রহ্মবাদী পত্রিকা প্রকাশিত হয়। সত্যানন্দের পত্নী কুসুম কুমারী বরিশালের গৈলা গ্রামের অধিবাসী সুরসিক চন্দ্র দাস ও ধনমণির প্রথমা কন্যা। ছাত্র হিসেবে মেধাবী চন্দ্রনাথ ছাত্রবৃত্তি পরীক্ষায় ভালো ফল করে বৃত্তি পেয়েছিলেন। সাংসারিক দারিদ্র্যের জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর বেশি দূর পড়াবার সুযোগ হয়নি। বরিশালের কালেক্টরিতে হেড ক্লার্ক পদে কাজ করতেন। তখনকার দিনে এ কাজ লোভনীয় ছিল। কর্মক্ষেত্রে একদিকে অটুট সততা, অপরদিকে অবিচলিত কর্তব্যনিষ্ঠার গুণে তিনি সকলের শ্রদ্ধাভক্তি আকর্ষণ করেছিলেন। চন্দ্রনাথ হাসির কবিতা লিখে কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। তিনি হাসির গান, খ্যাপার গান নামে 2টি গীত সংকলন এবং সাময়িক চিত্র নামে একটি কাব্য সংকলনের প্রণেতা। চন্দ্রনাথ 4 সন্তানের জনক। তারা যথাক্রমে প্রিয়নাথ, কুসুম কুমারী, সুকুমারী, হেমন্ত কুমারী। কালীমোহনের গৃহের সম্মুখে তিনি সাধন কুটির নামে একটি কুটির নির্মাণ করে দিনের অধিকাংশ সময় সেখানে উপাসনা, আলোচনা, কীর্তনাদিতে নিজেকে ডুবিয়ে রাখতেন। চন্দ্রনাথ অগ্রজ কালীমোহনকে অনুসরণ করে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন, যে জন্য সামাজিক বিরোধিতায় গ্রামে বাস করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। নিজের বাসস্থান করে ওঠার আগেই চন্দ্রনাথ বরিশাল ব্রাহ্ম সমাজের সম্পাদক সর্বানন্দের গৃহে কিছুদিন বাস করেছিলেন। তারপর তারা বরিশালের আলোকান্দায় বসবাস শুরু করেন। সুখ, দুঃখ, বেদনার আলোড়নে তিনি কোনোদিন ভেঙে পড়েননি। তার আনন্দ রস, ঘন উজ্জ্বল ব্যক্তিত্বের সঙ্গে
কবির অন্তরের স্বপ্নটুকু মিলে এক আশ্চর্য জগৎ তৈরি হয়েছিল। বরিশালের হিন্দু ব্রাহ্মণ পরিবারে যতদূর সম্ভব আসা যাওয়া তার নৈমিত্তিক কর্ম ছিল। বালিকা বয়স থেকেই কুসুম কুমারী কবিতা লিখতেন। স্বভাব কবিত্বের এই গুণ তিনি পেয়েছিলেন পিতা চন্দ্রনাথের কাছ থেকে। ব্রহ্মবাদী, মুকুল ও প্রবাসী পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে। লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিলেন। পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে বৃত্তি পেয়েছিলেন। বরিশালের একটি ক্ষণস্থায়ী বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়ার পর কলকাতার বেথুন স্কুলে ভর্তি হয়েছিলেন। রামানন্দ চট্টোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করতেন। ১৮৯১ খ্রিস্টাব্দে প্রায় বছরখানেক তাদের ২৮ নম্বর ঝামাপুকুর লেনের বাড়িতে থেকে তিনি বেথুনে পড়তেন। কিছুদিন রাখাল রায় চৌধুরীর সুকিয়া স্ট্রিটের বাড়িতেও ছিলেন। এরপর তিনি ১৩ নং কর্নওয়ালিস স্ট্রিটের ব্রাহ্মবালিকা বিদ্যালয়ের বোর্ডিংয়ে লাবণ্যপ্রভা বসুর তত্ত্বাবধানে থেকেছিলেন। ১০ম শ্রেণীতে পাঠরত অবস্থায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ২৩ মে তার বিবাহ হয়, যেজন্য ভবিষ্যতে প্রবেশিকা পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। বাল্যে তিনি কবিতা ও প্রবন্ধ রচনা করে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এমনকি অল্প বয়সেই বরিশালের ব্রাহ্ম সমাজে একটি সুলিখিত প্রবন্ধ পাঠ করার সুযোগ পেয়েছিলেন। বেথুন স্কুলে পড়ার সময় তার লেখা একটি প্রবন্ধ শুনেই সত্যানন্দ বিবাহ প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। স্ত্রীকে একটি পত্রে তিনি লিখেছিলেন, সন্তান পালন ব্যতীতও একটা কিছু ব্রত গ্রহণ করো, একখানা কিছু লিখতে আরম্ভ করো। বিবাহের ৫ বছর পর তাদের প্রথম সন্তান জীবনানন্দের জন্ম হয়, যার ডাকনাম মিলু। ১৯০১ খ্রিস্টাব্দের ১২ অক্টোবর দ্বিতীয় পুত্র অশোকানন্দের জন্ম, ডাকনাম ভেবলু। ২ পুত্রের পর দীর্ঘ ব্যবধানে তাদের একটি মাত্র কন্যা সুচরিতা, যার ডাকনাম খুকু, জন্ম হয় ১৯১৫ খ্রিস্টাব্দের ১ এপ্রিল। ছোট বোনটিকে খুব ভালোবাসতেন জীবনানন্দ, মাঝে মাঝে তাকে খুকি বলেও ডাকতেন। খুব ছেলেবেলায় কঠিন লিভারের অসুখ হয়েছিল জীবনানন্দের, প্রায় জীবন মরণ সমস্যা। কুসুম কুমারী মুমূর্ষু পুত্রকে নিয়ে ঘুরলেন বিভিন্ন স্বাস্থ্য নিবাসে, লখনৌ, আগ্রায়। দীর্ঘদিন পশ্চিমে থেকে ছেলেকে সুস্থ করে পরিজনদের মতে অসচ্ছল অবস্থার মধ্যে এক আত্মঘাতী ভ্রমণের পর বরিশালে ফিরেছিলেন। সেবার তার সঙ্গে ছিলেন চন্দ্রনাথ। বালক জীবনানন্দ ছেলেবেলায় গল্প শুনতেন দাদামশায়ের কাছে, মজার সেসব কাহিনী। ঠাকুমা শোনাতেন রোমাঞ্চকর রূপকথা, সেই সঙ্গে অতুলানন্দ কাকার নানা শিকার ও সাহসের কথা। বাড়ির পুরাতন পরিচারিকা মতির মা আপনজন হয়ে উঠেছিল। জীবনানন্দ তার কাছ থেকে শুনতেন পরন কথা, ডাইনির গল্প, প্লাবনের গল্প, মাছ ধরার গল্প। তার ২ ছেলে মতিলাল, শুকলাল ছিল জীবনানন্দের খেলার নিত্যসঙ্গী। তাদের কাছ থেকে মাছ ধরার কৌশল শিখেছিলেন তারা ২ ভাই। বাড়ির বাঁশবন থেকে বেছে বেছে তলতা বাঁশের ছিপ তৈরি করা হতো। তারপর মশার দংশন সহ্য করে পুকুর বা ডোবার নির্জন কিনারে ঝোপ ঝাড়ের মধ্যে বসে তারা একসঙ্গে সবাই মিলে মাছ ধরতেন। রাজমিস্ত্রি মনিরুদ্দিন অনেক ইমারত, মন্দির, মসজিদ তৈরি করেছে সে, তবু সেটাই তার একমাত্র পরিচয় নয়, সে একজন বড় শিকারী। অবসর সময় মন মেজাজ ভালো থাকলে নানা রকম শিকার কাহিনী শোনাত সে। বাগানের মালি, পত্নী পুত্রহীন অলি মামুদ, দুধের কারবারি প্রহ্লাদ সত্যানন্দের ২ বালক পুত্রর কাছে অতি প্রিয়জন হয়ে উঠেছিল তাদের আন্তরিক সরল ব্যবহারের জন্য। রোজ সকালবেলা পোক্ত শরীরের প্রহ্লাদ দুধ নিয়ে আসত। এমনকি বর্ষার দিনে ১ হাঁটু কাদা মেখে দেখা দিত সে। সার্থক চাষি সে, শরীরের মেহনত দিয়ে মাটির গর্ভ থেকে ছিনিয়ে নিত শস্যের সম্ভার, সোনার ধান। নবান্নের দিনে বড় ১ ঘটি দুধ, গুড়, নারকেল মাখা সুস্বাদু চাল দিয়ে যেত। মাঝে মাঝে সত্যানন্দের ২ শিশুপুত্রকে নিয়ে যেত তাদের গ্রামে, কখনো কচি ধানের চারা, কখনো শস্যের ভারে অবনত শ্যামল ধানের ক্ষেত দেখাত সে গর্ব করে। ইংরেজ থেকে বাংলা হোক, হয়তো কবিতা পড়েছেন জীবনানন্দ, বাইরে ১ হাঁটু কাদা পায়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত প্রহ্লাদ। সেই সব কবিতা বোঝার কথা নয় হয়তো, ধ্বনির সৌন্দর্য তার হৃদয়কে স্পর্শ করত। মুগ্ধতা প্রকাশ করে সে বলতো, খোকাবাবু, আপনি বড় সুন্দর পড়েন। গ্রাম জীবনের অনেক গল্প মুগ্ধ বিস্ময়ে শুনতেন তারা অলি মামুদের কাছে। অনেক লতাপাতা, গাছগাছালির নাম
সেসবের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা শিখিয়েছিল সে। নৈসর্গের সঙ্গে প্রথম পরিচয় তারই মধ্যবর্তীতায় সংঘটিত হয়েছিল। দীনতা ও সরলতার প্রতিমূর্তি এক ফকির আসত দূর গ্রাম থেকে। বাগানের কাজ করতে করতে অনেক গল্প বলতো সে, শস্যের, ফসলের, মাটির, যে মাটির কাছ থেকে অকৃপণ দান কোনোদিন সে পায়নি। কথা বলতে বলতে ঘাসের উপর কাস্তে চালানো দেখে বালক জীবনানন্দ কাতর হয়ে উঠতেন। কচি ঘাস শিশুদের স্বপ্ন দেখিয়ে প্রবোধ দিত, কিছু ভাববেন না খোকাবাবু, কয়েকদিনের মধ্যেই আবার খুব সুন্দর নরম কচি ঘাস হবে। ঈশ্বর বিশ্বাসী কর্তব্য সাধক সত্যানন্দ শিক্ষক মনন প্রতিষ্ঠিত ধার্মিক ও জ্ঞানী মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত। নিজের প্রিয় আদর্শের ভিতর নির্ভীকভাবে চিত্তপ্রসাদে কাজ করে গেছেন তিনি। ভারতীয় দর্শন ও ভারতবর্ষের উপনিষদই তার জীবনের সবচেয়ে বেশি আকর্ষণের জিনিস ছিল। ধর্মে, সমাজে, সাহিত্যে, রাষ্ট্রে, পরিবারের সব বিষয়েই তিনি মোহ জড়তামুক্ত হয়ে প্রজ্ঞা জ্ঞানী দার্শনিক মানুষ ছিলেন। প্রায় রোজ রাত্রে, বিশেষত হেমন্ত শরৎকালে উপনিষদের শ্লোক আওড়াতে আওড়াতে তিনি তার সন্তানদের অপরূপ সূর্যচেতনার প্রভাতে নিয়ে আসতেন। প্রতিদিন খুব ভোরে কুসুম কুমারীর কণ্ঠে মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে আজি এই মঙ্গল প্রভাতে ব্রাহ্মসঙ্গীতের গীত হতো। একান্নবর্তী পরিবারের সারাদিনের নানা রকম গৃহস্থলীর কাজকর্মে ব্যস্ত থাকতেন ঠাকুমা, জেঠিমা ও মা। কোনো রেহাই ছিল না, রেহাই তারা পাননি। পরিশ্রমকে ভয় করতেন না, কর্তব্যবোধে পরিপূর্ণভাবে সজাগ ছিল। দায়িত্বকে এড়াবার কথা তারা ভাবতে পারতেন না। আরাম বিরাম বিশেষ কাকে বলে সে কথা তারা নিজেদের জীবনের অভিজ্ঞতায় অনুভব করে দেখেননি। শারীরিক স্বাচ্ছন্দ্য কী জিনিস সে কথা ভাববার অবকাশ ছিল না। খুব ভোরে উঠে সংসারের কাজে লেগে রাত্রের সংসারের শেষ মানুষটির খাওয়া দাওয়ার সাঙ্গ না হওয়া পর্যন্ত অক্লান্ত সেবিকার মতো নিজেকে নিয়োজিত রাখতেন কুসুম কুমারী। বাবা অনেক রাত পর্যন্ত বাতি জ্বালিয়ে পড়তেন, লিখতেন। শিশু জীবনানন্দের দু চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে এলেও অনেক কষ্টে জেগে থাকতেন, যতই রাত হোক মায়ের ঘরে ফেরা পর্যন্ত। প্রায়ই খুব দেরিতে আসতেন মা। চারিদিকে শীতের রাত তখন নিথর, নিস্তব্ধ। বাইরে পৃথিবীর অন্ধকার, অঘ্রাণ পৌষের শীত। ঘরে ঢুকে এত রাত পর্যন্ত তার শিশুপুত্রটি জেগে আছে কেন, সারাদিন কত দূর কি পড়াশোনা করেছে সে বিষয়ে খোঁজ খবর নিতেন। ঘুমিয়ে পড়তে বলতেন, কিন্তু ঘুম আসত না। কোনো পড়শির বাড়ির লোক আসতে পারে, কারো মারাত্মক রোগ হয়েছে হয়তো, কোনো দুস্থ পরিবারকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের আশ্রয় থেকে, হয়তো কোনো নিম্ন শ্রেণীর লোকের মৃত্যু হয়েছে, হয়তো কোনো অনাথ স্ত্রীলোক বিশেষ কারণে বিপন্ন, হয়তো কোনো প্রতিবেশীর ঘরে ছেলেপুলে হবে। মার কাছে খবর এসে পৌঁছলেই তিনি চলে যাবেন, সারা রাত বাড়ি ফিরবেন না হয়তো আর। অনেক কষ্টে মায়ের জন্য এত রাত অবধি জেগে থেকেও শেষ পর্যন্ত মাকে পাওয়া যাবে না আর। ভয় পেত সে। সংসারের নানা প্রয়োজন মিটিয়ে অনেক সময় ধর্মীয় অনুষ্ঠান ও সমাজসেবায় ব্যস্ত থাকতেন মা। সত্যানন্দ কিংবা মনমোহন চক্রবর্তীর অবর্তমানে বরিশালের ব্রাহ্ম সমাজের আচার্যের কাজও করেছেন কয়েকবার। শিক্ষাদর্শ ও সমাজসেবার অমলিন আদর্শের মধ্যে ঋষিকল্প পিতা ও কল্যাণময়ী জননীর স্নেহচ্ছায়ায় জীবনানন্দের শৈশব অতিবাহিত হয়েছে। অল্প বয়সে ছেলেদের স্কুলে পাঠানোর বিরোধী ছিলেন সত্যানন্দ। অতি সতর্কতার নামে অনুশাসন, প্রহার এসবের কোনো স্থান ছিল না তার শিক্ষাদানের পদ্ধতিতে। মা বাবার স্নেহদ্বারে, মায়া মমতায়, আশ্বাসে তার সন্তানদের বাল্যবয়স খুব মধুর হয়ে উঠেছিল। খেলবার, বাগানে বেড়াবার, প্রজাপতির পেছনে দৌড়াবার, ঘুড়ি ওড়াবার প্রচুর অবকাশ। 1908 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ব্রজমোহন ইনস্টিটিউশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন জীবনানন্দ। তার সমস্ত বাল্য শিক্ষাকাল অতিবাহিত হয়েছে বাড়িতে মায়ের তত্ত্বাবধানে। সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে স্কুলি পড়া শেখবার সুযোগে তিনি তার শিশুপুত্রদের শিক্ষার যে বুনিয়াদ গড়ে দিয়েছিলেন সেটা স্কুল কলেজের কারিকুলামের সঙ্গে খাপ খেয়ে চলে না। শুধু সদর্থ আবিষ্কার করে চলতে থাকে সংসারের, সমাজের, দেশের, জীবনের। খুব ছেলেবেলা থেকেই বাবা এবং মায়ের জীবনযাপন, চারিত্রিক বৈশিষ্ট্য জীবনানন্দকে প্রভাবিত করেছিল। একদিকে পিতা সত্যানন্দ তাকে ভাবতে শিখিয়েছিলেন,
তার অন্তর্দৃষ্টি প্রসার নীলিমার করে ছড়িয়ে দিয়েছিলেন, অন্যদিকে তার পাখির পালকের চাইতেও নরম অনুভবের মেদুরতা পেয়েছিলেন মমতাময়ী মায়ের কাছ থেকে। বাবা যদি দিয়ে থাকেন তাকে সৌরতেজ, প্রাণবনহী, তবে মা তার জন্য সঞ্চয় করে রেখেছেন স্নেহ মমতার বনোচ্ছায়া, মৃত্তিকাময়ী সান্ত্বনা। তার জন্য মা একটি নিরিবিলি পরিবেশ, শান্ত মধুর আবহাওয়া রচনা করে দিতেন সর্বক্ষণ, যাতে সেই ঘন একান্তকে খণ্ডিত করে না দেয় আমাদের বৃহৎ পরিবারের কোলাহল, কর্মব্যস্ততার কলরব। তার দিকে মার সজাগ দৃষ্টি ছিল প্রতিটি মুহূর্তেই। জীবনানন্দের জীবনে তার মা ছিলেন সেই পল্লবঘন স্নিগ্ধ ছায়াচ্ছন্ন তরুশাখা, যাতে লগ্ন হয়ে একটি কোমল কাতর লতিকা বেড়ে ওঠে, ফুল সম্ভারে বিকশিত হয়। বাড়িতে যেমন বাবা মা, তেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ মুখোপাধ্যায়, এই তিনজন তার জীবনের শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছিলেন। মহাভারতের রচনাকর্তা বেদ ব্যাসের মতো দৃষ্টি নিয়ে এরা সবাই শিখিয়েছিলেন তাকে। পরবর্তীকালে নামী কলেজের অনেক বড় বড় অধ্যাপকের কাছে তার পড়ার সুযোগ হয়েছে। সাহিত্য, দর্শন, ইতিহাস, অর্থনীতি সম্পর্কে অনেক খবর জুগিয়েছেন তারা, কিন্তু বোধির অভাবে সে খবর পরীক্ষার খাতায় পর্যবসিত হয়ে ডিগ্রি দান করে অন্ধকারে বিলীন হয়ে গেছে। জীবনের যা কিছু কাণ্ডজ্ঞান, মর্মজ্ঞান, রসাস্বাদ, যা কিছু লোকসমাজের এষণাশক্তি বা নির্জনে ভাবনা প্রতিষ্ঠা, যা কিছু মাদার উইট, যা কিছু সংবাদকে বিদ্যায় পরিণত করতে পারে, বিদ্যাকে জ্ঞানে, সমস্ত জিনিসের অন্তর্দীপন ও বিবিধ নিয়ম এদের কাছ থেকেই লাভ করার সুযোগ হয়েছিল তার। অশ্বিনী কুমার দত্ত তার প্রিয়পাত্র জগদীশ মুখোপাধ্যায়ের হাতে বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব অর্পণ করে নিশ্চিন্ত হয়েছিলেন। স্কুল প্রতিষ্ঠার দ্বিতীয় বছর থেকে তিনি যুক্ত ছিলেন। সৌম্যমূর্তি, গৌরবর্ণ, দীর্ঘ শরীর জগদীশবাবুর মুখমণ্ডল শ্বশ্রুযুক্ত। প্রত্যেকে তাকে শ্রদ্ধা মিশ্রিত সম্ভ্রমের চোখে দেখতেন। বিদ্যালয় প্রাঙ্গণে একটি কুঠিতে তিনি বাস করতেন। বরিশালবাসী সকলে সেই স্থানটিকে বলতেন জগদীশবাবুর আশ্রম বা স্যারের বাসা। পড়াশোনার প্রতি খুব অল্প বয়স থেকেই আগ্রহী ছিলেন। জীবনানন্দ স্কুলের বার্ষিক পরীক্ষায় সবসময় পুরস্কার পেতেন, কিন্তু কোনো সময়ই তার পড়া পাঠ্যপুস্তকের মধ্যে আবদ্ধ থাকত না। পাঠ্যপুস্তকের চেয়ে বাইরের বই পড়তেই ভালোবাসতেন বেশি। মাসের প্রথম দিকে সত্যানন্দ তার ছেলেদের নিয়ে দোকানে যেতেন। তখনকার দিনে নেলসন ক্লাসিক্সের দাম খুব কম ছিল, বোধহয় 6 পেন্স অথবা 20 পয়সায় একটি বাঁধানো বই পাওয়া যেত। স্কুলের উঁচু ক্লাসে পড়বার সময় তাকে সত্যানন্দ নেলসন এনসাইক্লোপিডিয়া কিনে দিয়েছিলেন। বিদ্যালয়ে যেসব পুরস্কার পেতেন, অনেক সময় সেই সব পুস্তক নির্বাচনের স্বাধীনতা দেওয়া হতো তাকে। ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেলি, কিটস, সুইনবার্ন এদের বই উঁচু ক্লাসে পুরস্কার হিসেবে পেয়েছিলেন। নিজেও পছন্দ মতো কিনেছেন দু একটি। স্কুল জীবনেই তিনি অনেক বাংলা ইংরেজি কাব্যগ্রন্থের সঙ্গে বসুমতী সংস্করণ কালিদাসের কাব্যগ্রন্থগুলি পড়ে শেষ করেছিলেন। ছেলেবেলায় সাহিত্য পাঠ ও আলোচনায় বিশেষভাবে অংশ নিতেন তার মা। দেশি বিদেশি কোনো কবি ও ঔপন্যাসিকের কোথায় কি ভালো, সাহিত্যক্ষেত্রে তাদের কি বিশেষ দান, এসবের প্রথম পাঠ জীবনানন্দ তার মায়ের কাছেই পেয়েছিলেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, গোবিন্দচন্দ্র দাস, দেবেন্দ্রনাথ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মহান কবিদের কাব্যগ্রন্থ থেকে সুন্দর সুন্দর অংশ আবৃত্তি করে শোনাতেন। ছেলে ভুলানো ছড়ার পরিবর্তে বালক জীবনানন্দ এইসব আবৃত্তি শুনতেই ভালোবাসতেন বেশি। সত্যানন্দ এক্সারসাইজ খাতায় অনেক বিখ্যাত গল্প লিখে দিতেন তার শিশুপুত্রদের গল্প তৃষ্ণা মেটাবার জন্য। পরে এইসব গল্প নিয়ে আখ্যান মঞ্জরি নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। নিজের বাড়িতে সত্যানন্দ একটি গ্রন্থাগার তৈরি করেছিলেন। দর্শন, ধর্ম, শিক্ষা ও সাহিত্যের এমন সমস্ত সমাবেশ যা অন্য কোথাও সাধারণত দেখা যেত না। জীবনানন্দ শৈশব বয়স থেকেই সেই গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রামায়ণ ও মহাভারত অনেকবার পড়েছিলেন সে বয়সে। ব্রাহ্ম সমাজের সভা উৎসব অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে ধর্মনীতি ও শিক্ষামূলক ছোট ছোট কথিকা ও প্রবন্ধ পাঠ করতেন। অল্প বয়সের ছেলেমেয়েদের মধ্যে নীতিকথা ও প্রকৃতি পাঠ সহজ ভাষায় তুলে ধরার জন্য অনেক সুন্দর কবিতা লিখেছিলেন কুসুম কুমারী। এ প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রী সম্পাদিত মুকুল পত্রিকায় প্রকাশিত তার লেখা আদর্শ ছেলে কবিতাটির কথা উল্লেখ করা যেতে পারে।
সেটি দীর্ঘকাল শিশু পাঠ্যগ্রন্থে একটি জনপ্রিয় কবিতা হিসেবে ছাত্রছাত্রীদের মুখস্থ থেকেছে। সেই কবিতাটির প্রথম 4টি চরণ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। কুসুম কুমারীর কাব্যগ্রন্থের নাম কাব্যমুকুল, রামানন্দ প্রকাশ করেছিলেন। রামানন্দ সংকলিত ছোটদের চিত্রশোভিত বর্ণশিক্ষা সংকলনের প্রথম ভাগে তার যেসব রচনা গৃহীত হয়েছিল তার মধ্যে একটি হল ছোট নদী দিনরাত বহে কুলকুল, পরপারে আম গাছে থাকে বুলবুল। সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে খুব অবলীলায় কবিতা রচনা করতেন কুসুম কুমারী। হয়তো খুব ব্যস্ত হয়ে কিছু করছেন, ব্রহ্মবাদীর সম্পাদক আচার্য মনমোহন চক্রবর্তী এসে বললেন, এক্ষুনি ব্রহ্মবাদীর জন্য কবিতা চাই, প্রেসে পাঠাতে হবে, লোক দাঁড়িয়ে আছেন। শুনে তিনি খাতা কলম নিয়ে রান্নাঘরে ঢুকে এক হাতে খুন্তি এক হাতে কলম নাড়ছেন, দেখা যেত যেন চিঠি লিখছেন। বড় একটা ঠেকছেও না কোথাও। আচার্য চক্রবর্তীকে প্রায় তখনই কবিতাটি দিয়ে দিতেন। কুসুম কুমারীর মধ্যে লোককবিদের স্বভাবী সহজতা দেখে অবাক হয়ে যেতেন বালক জীবনানন্দ। স্কুলে পড়বার সময় থেকেই তার মায়ের কবিশক্তির অনুপ্রেরণায় মাঝে মাঝে কবিতা লেখায় আগ্রহী হয়েছিলেন। কৈশোরের সেই সব কবিতা তিনি অবশ্য রক্ষা করেননি একেবারে, সেই সময় থেকেই নিজের কবিতার কঠোর সমালোচক ছিলেন বলে। একেবারে কৈশোর বয়সে লেখা তার একটি ছড়া, এলো বৃষ্টি বুঝি এলো, পায়রাগুলো উড়ে যায় কার্নিশের দিকে এলোমেলো, এলো বৃষ্টি বুঝি এলো, ছেলেদের খেলা মাঠে মুহূর্তেই সাঙ্গ হয়ে গেল, এলো বৃষ্টি বুঝি এলো, ছিপ ফেলে বাথানের দিকে ওই চলে যায় কেলো, এলো বৃষ্টি বুঝি এলো, জল ধরে গেলে মাসি তারপর কাঁথাগুলি মেলো, এলো বৃষ্টি বুঝি এলো, গেল গেল আম সত্ত্ব পোড়ামুখ বৃষ্টি সব খেলো, এলো বৃষ্টি বুঝি এলো, হরির মা কতগুলো ডাঁটো আম পেল, ইত্যাদি। গ্রীষ্মকালে দুপুরবেলা তাদের ঠাকুরমার আচার আমসত্ত্ব রোদে দিয়ে তার 2 নাতিকে প্রহরী রাখতেন। রক্ষকেরাই সেগুলি ভক্ষণ করত, যে জন্য আচার আমসত্ত্ব কিছুটা কমে যেত রোজই। অন্য বিষয়ে ঠাকুমার অত্যন্ত প্রখর দৃষ্টি থাকলেও এ বিষয়ে তার সমর্থন ও প্রশ্রয় 2ই ছিল। তিনি জেনেও নীরব থাকতেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে বাংলা কবিতার পাশাপাশি মাঝে মাঝে ইংরেজিতেও লিখেছেন অনেক কবিতা। এছাড়াও রবীন্দ্রনাথের গীতাঞ্জলির গান, অতুল প্রসাদ সেনের গান তার উপর কিছুকাল প্রভাব ফেলেছিল, যে জন্য ছাত্রাবস্থায় কিছু গানও লিখেছিলেন। পরবর্তীকালে একটিও তার মুদ্রিত হয়নি, বোধহয় নিজেই নষ্ট করে ফেলেছিলেন। একসময় কিছু পেন্সিল স্কেচও করেছিলেন, সেসবের কিছুই রক্ষিত হয়নি। বরিশালের বাইরে থাকার খুব একটা সুযোগ হতো না। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বাবার অসুস্থতার জন্য মামাবাড়ির আত্মীয়দের সঙ্গে গিরিডিতে গিয়ে কিছুদিন থাকবার সুযোগ হয়েছিল। নতুন পরিবেশে খুব খুশি হয়েছিলেন। উশ্রী নদীর ওপরে ঝোলানো সেতু পার হয়ে বালুতটে শিশির ঝলমল হরিতকি বন ছাড়িয়ে ক্রিশ্চান হিল ছাড়িয়ে চলে যেতেন মামাতো ভাই বোনদের সাথে। একবার নেপালের কাছে মুপলে যাওয়ার সুযোগ হয়েছিল। রোজ সকালে ও সন্ধ্যার প্রাক্কালে সেখানকার জনবিরল উদার প্রান্তরে 2 ভাই হেঁটে বেড়াতেন। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে আকাশের বুকে মেঘ পাল তুলে সাঁতার কেটে যাচ্ছে দেখে দাদা বলতেন, জানিস, বড় হয়ে আমি এমন নৌকা তৈরি করব যাতে করে তুই ওই মেঘের মতো আকাশে বেড়াতে পারবি। তার মামা প্রিয়নাথ দাস সাব ডেপুটি কালেক্টর। তার প্রতিভাবান বালক ভাগ্নেকে অত্যন্ত স্নেহ করতেন। ঘণ্টার পর ঘণ্টা আলাপ আলোচনা গল্পে মজলিসে কেটে যেত। মফস্বলে সরকারি পরিদর্শনের সময় নৌকায় নদীপথে জীবনানন্দকে সঙ্গে নিয়ে যেতেন। বরিশালের খাল বিল নদী ও গ্রাম্য প্রকৃতির সঙ্গে তার নিবিড় পরিচয় ঘটে সেই বাল্য বয়সেই। বড় মামা ছিলেন শিশুদের বন্ধু। 2 ভাগ্নের জলের ভয় কাটানোর জন্য তাদের পিঠে নিয়ে সাঁতার কাটতেন বাড়ির পুষ্করিণীতেও। রাত্রের আঙিনায় মাদুর পেতে আকাশের তারার সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। তারই কল্যাণে নক্ষত্রলোকের বিশাল সাম্রাজ্যের সঙ্গে অতি অল্প বয়সেই পরিচয় হয়েছিল। মামাবাড়িতে দুপুরবেলা জাম গাছের নিচে রবীন্দ্রনাথের গল্প পড়ার আসর বসত। তার সংবেদনশীল মনে সেই সব গল্পের রসের সূক্ষ্মরেখা বহুদিন পর্যন্ত লেগে থাকত।
জীবিত ও মৃত গল্পের করুণ পরিণতি তার মনে একটা গভীর অনুরণন তৈরি করেছিল। ছেলেবেলা থেকে ঘর কোনো কিংবা নিরিবিলি স্বভাবের ছিলেন, আবার খেলাধুলাতেও যথেষ্ট আগ্রহ ছিল। হাডুডু, কুস্তি, মার্বেল সব রকম খেলাতেই তার দোসর ছিল ছোট ভাই। সেজো কাকা বন বিভাগে কাজ করতেন। একবার তাকে চিঠি লিখে ফুটবল, ক্রিকেটের সমস্ত সরঞ্জাম আনিয়েছিলেন জীবনানন্দ। পাড়ার ছেলেদের নিয়ে একটা ক্লাবও করেছিলেন তারা। নিজেদের বাড়ির সংলগ্ন ফাঁকা জমির সটিবন নির্মূল করে খেলার মাঠ বানিয়ে হাডুডু, ফুটবল, ক্রিকেট খেলার নিয়মিত আয়োজন হতো। উত্তেজনাপূর্ণ এইসব খেলায় সবসময় নিজে না অংশগ্রহণ করলেও দেখবার জন্য খুব আগ্রহী ছিলেন। বাড়িতে কখনো কখনো তাস খেলার আসরও বসত। অনেক বেশি বয়স পর্যন্ত এই একটি খেলায় মজার আসরে তিনি অংশ নিতেন। গাছ ফুল পাতার আকর্ষণে বাগান করার ঝোঁকও হয়েছিল তার সেই স্কুলে পড়ার সময়। পড়ার ঘরের ঠিক সামনে কতকটা জায়গা ঘিরে ফুলের বাগান করেছিলেন। বোধহয় স্কুলের উঁচু ক্লাসে পড়বার সময় অথবা কলেজের প্রথম বছর তিনি কিছু টাকা জমিয়ে কলকাতার নার্সারি থেকে ফুলের চারা আনিয়েছিলেন। জুঁই, চামেলি, গন্ধরাজ, কাঁঠালিচাপা, রঙ্গন, নীলজরা, হাসনাহেনা, কৃষ্ণচূড়ার সঙ্গে কয়েকটি উৎকৃষ্ট গোলাপের গাছও সেখানে ছিল। তার বাগানের পলনিরল গোলাপ ফুল বরিশালে প্রসিদ্ধি লাভ করেছিল, কারণ অত বড় গোলাপ জন্মানো সহজ ছিল না। ওই বাগানের সেবা তিনি নিজ হাতেই করতেন। নার্সারির ক্যাটালগে কৃষ্ণচূড়ার নাম ছিল পনশিয়ারা রিজিয়া। সে গাছ বড় হয়ে গ্রীষ্মকালে অজস্র রক্তিম পুষ্পস্তবকে ভরে যেত। মনে হতো যেন লাল আগুন জ্বলছে। গাছটি তার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় চেয়ার পেতে এই গাছের তলায় বসে লিখতেন। বগুড়া রোড আর গোরস্থান রোডের কোণে ৫-৬ বিঘা জমি জুড়ে তাদের বসত বাড়ি। ফুল ফোটা কৃষ্ণচূড়া, বাতাবি লেবু, বাড়ির দক্ষিণ প্রান্তে পেড়ো জমিতে সতেজ বেতবন আর কেয়াঝোপ। নারকেল সুপারির কুঞ্জ ঘেরা মাছের চোখের মতো ঝকঝকে একটি পুকুর। আম, কাঁঠাল, জামরুল, লিচু সব বড় বড় গাছ। পরিচ্ছন্ন আঙিনার ৩ দিকে আধো শহরে আধা গ্রামীণ ধরনের কয়েকটি ছোট বড় কামরাযুক্ত ৩টি পৃথক ভিটে বাড়ি। মাঝখানে সেই ঘাস ঢাকা উঠোনে বিকেলবেলা কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী পাঠ করতেন কুসুম কুমারী। পাড়ার অনেকে এসে কেউ মাদুর পেতে, কেউ মোড়া নিয়ে বসতেন সেই পাঠ শোনার জন্য। এই পাঠ চক্রে সঞ্জীবনী পাঠ শুনে তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামের ইতিকথা সম্পর্কে বাড়ির ছেলেমেয়েরা অনেক কিছুই জানতে পারত। জীবনানন্দের এক মামাতো ভাই শৈলেন্দ্রনাথ দাশগুপ্ত পরে স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বহুবার কারাবরণ করেছিলেন। অনুশীলন দলে যুক্ত থাকার অভিযোগে তার বরিশালে যাওয়া নিষিদ্ধ হয়েছিল। সবচেয়ে বড় ঘরটাই টিনের ছাদ। টিনের নিচে সিলিং তৈরি করা হয়েছিল। ঘরটির পাশে একটি বিলাতি আমড়ার গাছ, অজস্র ফল ফলত। এই বাড়িটায় থাকতেন প্রসন্ন কুমারী, তার ছোট মেয়ে স্নেহলতা। যোগানন্দ, ব্রহ্মানন্দ, অতুলানন্দ থাকতেন তাদের কর্মস্থানে। ছুটিছাটায় এলে এই বাড়িতে এসেই উঠতেন তাদের পরিবার। প্রাঙ্গণে সামনের দিকে অনেকটা জমি পড়েছিল। শুধু খালি না রেখে যদি শাকসবজি লাগানো যায় কিংবা ২-১টি ঘর করা যায় তাহলে কত সাশ্রয় হয়। কিন্তু সত্যানন্দ এবং তার ভাবুকে পুত্রের এই খোলা জায়গাটুকুই খুবই প্রিয়। সকাল সন্ধ্যা অবসর হলে পায়চারি করে ঘুরে বেড়াতেন তারা। জীবনানন্দের প্রিয় স্বাদ ছিল মখমল নরম ঘাসের গালিচার উপর বন্ধুদের সঙ্গে কিংবা একা একা বসে থাকা। রোদে ইজি চেয়ারে বসে কত কি লিখতেন, আঁকতেন। আলতো পেন্সিলের মৃদু চঞ্চলতায় অস্ফুট আলো ছায়াময় কত কিছুই না ছবি ফুটে উঠত। কখনো আকাশে দুচোখ মেলে দিয়ে কেমন স্তব্ধ চেতনার গাঢ় বিলুপ্তিতে ডুবে যেতেন। কখনো লাল ফুলের আস্তরণে মুড়ে থাকা কৃষ্ণচূড়ার দিকে অপলোক চোখে তাকিয়ে থেকে ধ্যানস্থ হয়ে যেতেন। এই আত্মমগ্নতার অভ্যাসেই বাল্যকাল থেকেই কিছুটা একাকী হয়ে উঠেছিলেন। নিজের পড়ার ঘরে ছোট টেবিলটাতে বসে হয় লিখতেন, না হয় পড়তেন। ছুটির সময় অতুল কাকার ছেলেমেয়েরা এসে থাকত। বয়সে ছোট, কিন্তু মিলুদাকে তাদের খুব পছন্দ। দামাল হুটোপুটি উঠোন সরগরম হয়ে থাকত। অতুলানন্দের বড় মেয়ে খুকি এরই মধ্যে হয়তো হুট করে ঘরে ঢুকে কলেজে পড়া দাদাটিকে হাত ধরে টেনে আনত বাইরে তাদের খেলার সঙ্গী হওয়ার জন্য। লাজুক জীবনানন্দ ডান গালে ডান হাত রেখে মুখ আর্ধেক চাপা দিয়ে ঘরের বারান্দায় দাঁড়িয়ে হাসতেন মিটিমিটি।
একটু পরে দেখা যেত আবার যেইকে সেই, কখন ঘরের মধ্যে ঢুকে আবার সেই টেবিলে। অত্যন্ত লাজুক প্রকৃতির। ছেলেবেলায় খুব একটা বন্ধুবান্ধব ছিল না। প্রমথনাথ দে, নগেন মুখোপাধ্যায়, হরিজীবন ঘোষ তার সঙ্গেই পড়তেন। তাদের এক একটা ডাক নাম ছিল, যেমন প্রমথনাথের মান্দু আর নগেনের লিন্দু। নগেন প্রথম হতেন, হরিজীবন দ্বিতীয়। নগেনের চেয়ে হরিজীবনের সঙ্গেই তার ঘনিষ্ঠতা যেমন বেশি ছিল, তেমন পড়াশোনার ক্ষেত্রে তার সঙ্গেই প্রতিযোগিতা হতো। সত্যানন্দ ভালো ছেলেদের আলাদা নজর দিতেন, ক্লাসের সামনের আসনে বসাতেন তাদের, বাড়িতে ডেকে এনে নানা উপদেশ পরামর্শ দিতেন। কুসুম কুমারী জীবনানন্দের জন্মদিনে তার সহপাঠী বন্ধুদের, স্বামীর সহকর্মীদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতেন। সামান্য আয়োজন, গান বাজনা, কবিতার সেই ঘরোয়া অনুষ্ঠানে সবাই আনন্দচিত্তে যোগ দিতেন। স্কুলের উঁচু ক্লাসে পড়বার সময় কয়েকজন সতীর্থের সঙ্গে ঘরোয়া সাহিত্যসভাও গড়ে উঠত জীবনানন্দকে কেন্দ্র করে, মায়ের প্রশ্রয়ে। সেই সভায় অবশ্য প্রধান আকর্ষণ ছিলেন কুসুম কুমারী। ছেলে ও ছেলের বন্ধুদের সঙ্গে বঙ্কিমচন্দ্রের উপন্যাস, রামায়ণের নানা চরিত্র নিয়ে তর্ক বিতর্ক করতেন। জীবনানন্দের পড়ার জন্য তিনি একটি নির্দিষ্ট ঘর করে দিয়েছিলেন। ঘরটা ছোট, কিন্তু সুন্দর করে সাজানো গোছানো। পড়ার ঘরে রামমোহন রায় ও স্বামী বিবেকানন্দের ছবি রেখেছিলেন শ্রদ্ধাভরে। 16 বছর বয়সে ব্রজমোহন ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকায় উত্তীর্ণ হন জীবনানন্দ। যদিও পরীক্ষা দেওয়ার বয়সকাল পূর্ণ হয়নি বলে 1 বছর অপেক্ষা করতে হয়েছিল তাকে। তারপর 2 বছর ব্রজমোহন কলেজে পড়ে প্রথম বিভাগে আইএ পাশ করেন 1917 খ্রিস্টাব্দে। ইন্টারমিডিয়েটে ইংরেজি, বাংলা ও কেমিস্ট্রি তার বিষয় ছিল। বিএ পড়বার জন্য তিনি কলকাতায় এসে ভর্তি হন প্রাচীন ও অভিজাত প্রেসিডেন্সি কলেজে। এই সময় তিনি বিবেকানন্দ রোডের অক্সফোর্ড মিশন হোস্টেলে আবাসিক ছিলেন। সত্যানন্দের সঙ্গে বরিশালস্থ মিশনের সুসম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদেই কলকাতায় জীবনানন্দ এই ছাত্রাবাসে থাকার সুযোগ পেয়েছিলেন। বিএ পাশ করার বছরে তার ব্যক্তিজীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা, ছাপার হরপে প্রথম কবি হিসেবে আত্মপ্রকাশ। মনমোহন চক্রবর্তী সম্পাদিত ব্রহ্মবাদী পত্রিকার 1326 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যার প্রথম পৃষ্ঠায় বর্ষা আবাহন কবিতাটি প্রকাশিত হয়। নতুন বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে তার মায়ের কবিতায় পরপর 3 বছর প্রকাশিত হয়েছে আলোচ্য পত্রিকায়। সে বছর সম্ভবত তার মায়ের আগ্রহে জীবনানন্দ নববর্ষের বন্দনা রচনা করেছিলেন। নতুন সম্ভাবনাময় তরুণ এক কবির আত্মবিকাশের মুখর অভিব্যক্তিতে সেই কবিতাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওই যে পূর্ব তরুণ আগে, দীপ্ত নীলে শুভ্র রাগে, প্রভাত রবি উঠল জেগে দিব্য পরশ পেয়ে। নাই গগনে মেঘের ছায়া, যেন স্বচ্ছ স্বর্গকায়া, ভুবন ভরা মুক্ত মায়া, মুগ্ধ হৃদয় চেয়ে। অতীত নিশি গেছে চলে, চিরবিদায় বার্তা বলে, কোন আধারের গভীর তলে রেখে স্মৃতি লেখা। এসো এসো ওগো নবীন, চলে গেছে জীর্ণ মলিন, আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা। কবিতাটির শেষে কবির নামের পরিবর্তে শুধু শ্রী উল্লেখিত হয়। পরে চৈত্র সংখ্যায় মুদ্রিত বার্ষিক সূচিপত্রে শ্রী জীবনানন্দ দাস বিএ হিসেবে ঘোষিত হন। 1919 খ্রিস্টাব্দে দ্বিতীয় শ্রেণীতে সাম্মানিক ইংরেজি সহ বিএ পাশ করেন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে এমএ পড়া শুরু করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন কলেজেও ভর্তি হন। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন হার্ডিন্স ছাত্রাবাসে থাকতেন। অনুমান করা যায় তার মতো লাজুক প্রকৃতির ছাত্র আইন পড়তে চেয়েছিলেন ছাত্রাবাসে সুযোগ পাওয়ার ভরসায়। হার্ডিঞ্জে তখন তার এক বাল্য সহপাঠী হরিজীবনও থাকতেন। মা বোধহয় চেয়েছিলেন তার কাকা ব্রহ্মানন্দ কিংবা পিস্তুত বোন অমিয়ার স্বামী ব্রজসুন্দর রায়ের বাড়িতে থেকে জীবনানন্দ এমএ এবং ল পড়ুক, কিন্তু তা তিনি পছন্দ করেননি। বরং মাকে চিঠিতে নিজের গোপন ইচ্ছার কথা প্রকাশ করে লিখেছিলেন, বাবা আসিয়া এখানে একটা বাড়ি ভাড়া করিয়া থাকিতে পারেন কিনা তাই ভাবিতেছিলাম, কিন্তু সেসব স্বপ্ন সুদূর পরাহত। অবশ্য তিনি আইন পরীক্ষা দেননি। এমএ পরীক্ষার পূর্বে কিছুদিন ব্যাসিলারি ডিসেন্ট্রি রোগে অসুস্থ হয়ে আশানুরূপ ফল না করতে পারার আশঙ্কায় পরীক্ষায় বসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সত্যানন্দ চাননি জীবনানন্দ একটা বছর নষ্ট করুক। শেষ পর্যন্ত তাকে পরীক্ষা দিতে হয় এবং দ্বিতীয় শ্রেণীতে এমএ পাশ করেন।
এমএ পরীক্ষার ফল আশানুরূপ হয়নি জীবনানন্দের। তা সত্ত্বেও 1921-এ এমএ পাশ করে 1922-এ কলকাতা সিটি কলেজে ইংরেজি সাহিত্য বিভাগের টিউটর পদে তার কর্মজীবন শুরু হয়। সে সময় হ্যারিসন রোডের প্রেসিডেন্সি বোর্ডিংয়ে থাকতেন। এরপর কিছুদিনের জন্য 18/2-এ বেচু চ্যাটার্জি স্ট্রিটের একটা ঘর ভাড়া নিয়েছিলেন। বরিশাল থেকে অশোকানন্দ গণিতে এমএসসি পড়বার জন্য এলেন কলকাতায়। তখন দুই ভাই একসঙ্গে থাকতেন। কখনো বরিশাল থেকে তার মা এসে উপস্থিত হলে ভাঙা হাটে চাঁদের আলো ঝলমল করে উঠত। এ সময় খুব ঘন ঘন বাসস্থান পরিবর্তন করতে হতো। হ্যারিসন রোডের একটি বোর্ডিং, রাজা দীনেন্দ্র স্ট্রিটের একটি মেসে, কর্নওয়ালিস স্ট্রিটের সংলগ্ন একটি গলির মধ্যে একখানি ঘর, বেচু চ্যাটার্জি স্ট্রিটের একখানা ঘর এবং প্রেসিডেন্সি বোর্ডিং। 1 বছরের মধ্যে বাসস্থানের এত পরিবর্তন হয়। তখনও পর্যন্ত ব্রহ্মবাদী পত্রিকায় তার একমাত্র বর্ষ আবাহন নামে কবিতাটি মুদ্রিত হয়েছে। 1925 খ্রিস্টাব্দের 1 অক্টোবর লক্ষ্মী পূর্ণিমার সন্ধ্যায় হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে কালীমোহন দাস প্রয়াত হয়। সেই উপলক্ষে প্রথমতম কবিতা ছাপা হরফে প্রকাশের 6 বছর পর ব্রহ্মবাদীতেই তার একটি ধারাবাহিক গদ্য প্রকাশিত হল, পরপর 3টি সংখ্যায়, স্বর্গীয় কালীমোহন দাসের শ্রাদ্ধবাসরে। শীর্ষক সেই সাধু ভাষার রচিত প্রবন্ধটি এ পর্যন্ত প্রাপ্ত তার আদিতম গদ্য। এই রচনাটি প্রকাশের মাস 3 পূর্বে বিজয়চন্দ্র মজুমদার সম্পাদিত বঙ্গবাণী পত্রিকায় দেশবন্ধুর প্রয়াণে শিরোনামে একটি কবিতা প্রকাশিত হয়। পত্রপত্রিকার পাতায় তার সেই প্রায় প্রথম জাতক কবিতাটি সম্বন্ধে মতামত জানবার জন্য পত্রিকাটি মায়ের কাছে পাঠিয়েছিলেন। মা তাকে ফেরত ডাকে লিখেছিলেন, চিত্তরঞ্জন সম্পর্কে লিখেছ, ভালোই করেছ, কিন্তু রামমোহনের উপর লিখতে বলেছি তোমাকে, মহর্ষির ওপরেও। মহাপুরুষদের একটা তালিকা করে দিয়েছিলেন তার মা।